দেশের স্বাধীনতা সুসংহত রাখতে হলে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে জবাবদিহি করার সুযোগ করে দিতে হবে। তাই সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আজকে এখানে যে সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ আছেন সবাই আছেন। প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে দেশের স্বাধীনতা সুসংহত রাখতে হলে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে স্বাধীনভাবে প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে ভোট প্রয়োগের নিশ্চয়তা বিধান। স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে নাগরিকদের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের গণতান্ত্রিক রীতি প্রতিষ্ঠিত করা গেলে যারা জনপ্রতিনিধি হতে চান তাদেরকে নিশ্চিতভাবে জনগণের রায়ের মুখাপেক্ষী করে দেওয়া সম্ভব হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে বলে আশঙ্কা জানিয়ে সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির শীর্ষ এই নেতা। পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন, স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। যারা বলেছেন হয়তোবা তারা এই বিষয়টি বিবেচনা করেননি। আমি অনুরোধ করব বিষয়টিকে এইভাবে বিবেচনা করার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানিয়ে বলতে চাই, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। ভবিষ্যতে কেউ যেন বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, আগামীর রাজনৈতিক বন্দোবস্ত তাই হওয়া উচিত বলেও মন্তব্য করেন তারেক রহমান। রাজনৈতিক চর্চার মাধ্যমে সরকার গঠন এবং পরিবর্তনে জনগণ এবং রাজনৈতিক দলগুলো অভ্যস্ত হয়ে উঠলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে সক্ষম হবে না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। মানুষ ধীরে ধীরে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলছে, আর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে নির্বাচন দেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অন্যদিকে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, এই সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যত দ্রুত সম্ভব সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন, আরো করেন, নিষেধ নাই, কিন্তু নির্বাচনটা দয়া করে দিয়ে না। করিডোরটা চিন্তা করবে নির্বাচনিত সরকার, আপনার এসব বিষয়ে চিন্তা করার দরকার। আশা করি আপনারা ম্যাডামকে বরণ করবেন, আমরা সবাই থাকব। আপনাদের আমাদের সবারই কাঙ্ক্ষিত বাংলাদেশের নেত্রী এখন, যাকে কেন্দ্র করে সবাই আস্থা পোষণ করছে। নির্বাচন আয়োজনের বিষয়ে এখনো ধোঁয়াশা কাটেনি বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। আফজাল হোসেনের রিপোর্ট। আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই আলোচনা সভার। আমরা যে মধ্যপন্থী ভারসাম্যমূলক রাজনীতি এবং হিংসা হানাহানির বিপরীতে জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি এবং অধিকার ভিত্তিক একটা কল্যাণমূলক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং সমস্যা সমাধানমূলক রাজনীতি, সেই রাজনীতির পথে আমরা এগিয়ে যাব। আমরাই প্রথম বাংলাদেশের সেকেন্ড রিপাবলিকের আইডিয়াটাকে রাস্তায় নিয়ে গেছি এবং সাকসেসফুলি বলার চেষ্টা করেছি যে কেন দ্য ফার্স্ট রিপাবলিক হ্যাজ বিন ডেড অ্যান্ড ডাস্টেড। এ সময় দলীয় নেতাকর্মী এবং অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।
শুভেচ্ছা জানাতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা খুবই স্পষ্ট করে বলেছি, যাই হোক না কেন বৃহৎ শক্তির কোনো দ্বৈরথের মধ্যে আমরা পড়তে চাই না। এই করিডোর দেওয়ার সাথে আমাদের ভূ রাজনীতি, আমাদের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক সমস্যা এবং আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা একটা লিমিটেড সময়, একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকারকে সংস্কার এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্ব দিয়ে সমর্থন করেছি। আমাদের মধ্যে অনেক দ্বিমত থাকবে একটা গণতান্ত্রিক সমাজে, সেটাই অত্যন্ত স্বাভাবিক, কিন্তু আমাদের মধ্যে যে জায়গায় ঐক্য আছে সেই ঐক্যকে সংহত রেখেই যাতে আমরা দ্বিমতের জায়গায় লড়াই করি। এ সময় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। 4 মাস পরে সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। সাথে আসছেন তার 2 পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন 5 মে সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। মাহবুব সৈকতের আরও একটি রিপোর্টে বিস্তারিত। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। এরপর টানা 17 দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিভার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে 25 জানুয়ারি খালেদা জিয়াকে চিকিৎসকের পরামর্শে তারেক রহমান তার বাসায় নিয়ে ডাক্তার জোবায়েদা রহমান এবং অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের তত্ত্বাবধানে রেখে সার্বক্ষণিক চিকিৎসা দেন। সেখানেই অর্ধযুগেরও বেশি সময় পরে এবারই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া। অবস্থার উন্নতি হওয়ায় প্রায় 4 মাস পর লন্ডন থেকে খালেদা জিয়া দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে এক অডিও বার্তায় জানান বিএনপি মহাসচিব। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টা থেকে এসে পৌঁছাবেন। আমরা যত জানি এখন পর্যন্ত যে সঙ্গে তার 2 বৌমা আসবেন আর কি। দেশে ফেরার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পেতে দেরি হওয়ায় বাংলাদেশ বিমানই তার ফেরার সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ম্যাডাম ঠিক করছেন যে ওটা যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায় তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। এদিকে খালেদা জিয়া দেশে ফেরাকে কেন্দ্র করে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজাকে প্রস্তুত করা হয়েছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ নিবন্ধন বাতিল না করা পর্যন্ত নির্বাচন করার পায়তারা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, রক্তখেকো আওয়ামী লীগকে বিতাড়িত করতে হবে। দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো ফ্যাসিস্ট দলে নির্বাচন ও রাজনীতি করার সুযোগ নেই। বিস্তারিত আবু সাইদব রিপোর্টে। জুলাই আগস্ট গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ নিবন্ধন বাতিলের দাবিতে রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর আয়োজন করে বিক্ষোভ ও সমাবেশে। আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগানের দাবি তোলেন নেতাকর্মীরা। সমাবেশে এনসিপির নেতারা ভারত প্রীতিনীতির নামে জুজুর ভয়ে না দেখানোর আহ্বান জানান। 5 আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নামে, নৌকা মার্কার নামে, মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না। বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা দীর্ঘ 15 বছর ধরে শোষণ করেছে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা দেখছি নানান অজুহাতে, নানান সমীকরণে, নানান প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা চলছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ যারাই গুম খুনের সাথে জড়িত ছিলেন তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে। বাংলা
বাংলার মাটিতে হাসিনার বিচার ছাড়া আমরা কোনো নির্বাচনে যাব না। এবারের রাজনীতি হবে আওয়ামী লীগকে এই দেশ থেকে ভারতে চুরে ফেলে দেওয়ার রাজনীতি। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত আপনিও না কোনো রাজনৈতিক দল নেবে না, সেই সিদ্ধান্ত নেবে শহীদ পরিবার। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, খুনি হাসিনা ও মুজিববাদী কোনো সংবিধান এদেশে থাকবে না। পাড়ায় মহল্লায় মঞ্চ বানিয়ে আওয়ামী লীগ প্রতিরোধ মঞ্চ বানিয়ে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ, তাদেরকে নির্বাচন কমিশন থেকে প্রতীক বিলোপ এবং তাদের নিবন্ধন বাতিল করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সার্জিজ আলম বলেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না, গণহত্যাকারী আওয়ামী লীগের কোনো ছাড় নেই। আমাদের এই লড়াই, এই যুদ্ধ ততদিন চলবে যতদিন না এই বাংলাদেশের মাটি থেকে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হচ্ছে। আর হাসনাত আব্দুল্লাহ বলেন, এদেশে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে। কোনো যদি কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনীতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অপরদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা চলছে। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি গত 9 মাসেও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি। জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল, তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল, সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার। সমাবেশে রাজধানীর বিভিন্ন থানা ছাড়াও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা যোগ দেন। মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিদিন ভয়ঙ্কর ও অপতথ্য দিচ্ছে ভারতীয় মিডিয়াগুলো, তাদের সহায়তা করছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন গত 15 বছরে কিভাবে মিথ্যা ও অপসাংবাদিকতা করেছে তা জানাতে জাতিসংঘের কাছে যাবে সরকার। এ সময় তিনি বলেন, সাংবাদিকদের জন্য এটা সবচেয়ে ভালো সময়, কারো মুখ বন্ধ করেনি কোনো সংবাদ মাধ্যম বা প্রেস বন্ধ করেনি সরকার, সবাই স্বাধীনভাবে কাজ করছে। হয় ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে ইলেকশন হবে, সেই সময়কে সামনে রেখে এই যে এই গোষ্ঠী যারা করছে, হ্যাঁ, আওয়ামী লীগের পান্ডারা এবং ওই দিক থেকে ইন্ডিয়ান মিডিয়া, এরা তো আরো করবে, আরো তারা এই আমাদেরকে টার্গেট করে এই কাজগুলো করবে। আমরা কেউ কি প্রিপেয়ার? এই যে আপনাদের চিটাগাং প্রেস ক্লাবে আপনারা কয়টা ট্রেনিং করেছেন এই ফ্যাক্ট চেকিং এর উপরে, ডিজিটাল ভেরিফিকেশনের উপরে একটাও কি করেছেন? আপনারা কি জানেন যে আপনি যেটা লিখতেছেন, যেটা রেফারেন্সে লিখছেন, সেটা সত্য কিনা? আপনাকে তো ফ্লাডেড করে ফেলতেছে মিথ্যা তথ্য দিয়ে প্রতিদিন সে দিচ্ছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত ছেড়ে যাচ্ছে হজ ফ্লাইট। হজযাত্রার চতুর্থ দিন দুপুর পর্যন্ত বাংলাদেশ থেকে 15,000 যাত্রী নিয়ে ছেড়ে গেছে 37টি ফ্লাইট। হজ ব্যবস্থাপনায় খুশি হজযাত্রীরা, তবে এখনও ভিসা জটিলতায় অনিশ্চয়তার মধ্যে রয়েছেন 15,000 হজযাত্রী। কর্তৃপক্ষ বলছেন, নিবন্ধিত সকলেই হজ পালন করতে পারবেন নির্ধারিত সময়। এদিকে পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে সকাল থেকেই নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত হাজিরা। এবছর বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করছে 3টি এয়ারলাইন্স। হজযাত্রার চতুর্থ দিনে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে লাগেজে ট্যাগ লাগানো সহ ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করতে দেখা যায় হজযাত্রীদের। কিছু কিছু বিষয়ে অভিযোগ থাকলেও সার্বিক হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন তারা। এবছর সার্বিক পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। সার্বিক ব্যবস্থা ভালো পাচ্ছে, আমি বেশ কয়েকবার গেছি, তার ভিতরে এইবার ভালো পাচ্ছে। এখন পর্যন্ত কোনো পেরেশানিতে পড়ি নাই। সব মিলে হাজিরা অনেক কষ্টের মধ্যে হলেও, যেহেতু একটা বড় ইবাদতের জন্য যাওয়া, সব কষ্ট মেনে নিয়েই ইনশাল্লাহ আমরা যাচ্ছি। শুক্রবার দুপুর পর্যন্ত বাংলাদেশ থেকে 37টি ফ্লাইটে মোট 15,154 জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। আজকে সকাল পর্যন্ত, মানে দুপুর পর্যন্ত আমাদের প্রায় 37টি ফ্লাইট ইতিমধ্যেই
বাংলাদেশ ত্যাগ করে সৌদির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এবার বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা 87,100 জন, যার মধ্যে 15,000-এর কিছু বেশি হজযাত্রী এখনও ভিসা না পেলেও নির্ধারিত সময়ের মধ্যেই সকলেই হজে যেতে পারবেন বলেও জানান তিনি। খুব শীঘ্রই, যেহেতু কিছু নতুন আবেদন হয়েছে, কিছু আন্ডার প্রসেসিং আছে, এগুলো দ্রুতই ভিসা প্রিন্টেড অবস্থায় চলে আসবে। বিগত সময়ের তুলনায় এবারের হজ ব্যবস্থাপনা অনেকটাই সুশৃঙ্খল বলে জানান হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি গোলাম সারোয়ার। এবারের হজ 2025 আল্লাহ চায় তো এখন পর্যন্ত খুবই ভালো এবং সন্তোষজনক আমাদের। এদিকে হজ পারমিট ছাড়া কাউকেই হজ পালন না করার অনুরোধ জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। রাজধানীর বাজারে কিছুটা বেড়েছে পেঁয়াজ ও তেলের দাম, তবে মিনিকেট সহ কয়েক ধরনের চালের দাম কমেছে প্রতি কেজি 5 থেকে 7 টাকা। এছাড়া নতুন শাকসবজি বাজারে না আসায় সবজির বাজারও কিছুটা চড়া। সব ধরনের মুরগির দামও বাড়তি। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে মিফতাহ গালিবের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা সমাগম কিছুটা বেশি। বাজারে তেল এবং পেঁয়াজের দাম বাড়ায় দেখা দিয়েছে কিছুটা অস্বস্তি। ব্রয়লার কিনলাম 180 টাকা করে, লাস্ট 1-2 বছর কম্পেয়ার করি তাইলে হয়তো বুঝতে পারবো যে এটা খুব বেশি বাড়ে নাই, বাট দাম তো ডেফিনেটলি অনেক দিন থেকে একটু বাড়তির দিকে আছে। জি, দাম তো একটু বেশি আর দেখছি। গত কিছুদিন আগে যেমন কাঁচামরিচ ছিল 60 টাকা কেজি, আজকে নিলাম 80 টাকা কেজি। তেলের দামটা পার লিটারে 14 টাকা বাইরে গেছে। 14 টাকা বাড়ানো সাধারণ মানুষ যারা আছে এরা ভোগান্তিতে পড়ে গেছে। যে অনুসারে আয় আমাদের, এই অনুসারে অনেক ব্যয় বেশি না, এখন সংসার চালাইতে তো হিমশিম খেতে হইতেছে। ডেরি মজুত নেই, খাচ্ছি আনছি, না হলে না খেয়ে থাকছি, এইভাবে চলছে দিন আমাদের। গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস, মুরগি, আলুর দাম কিছুটা বাড়তি, তবে কেজি প্রতি 5 থেকে 60 টাকা কমেছে মিনিকেট সহ অন্যান্য চালের দাম। বাজারটা আস্তে আস্তে কমতেছে। যে চাল ছিল আপনার 88-90 টাকা মিনিকেট চাল, এটা বাজারে এখন মোটামুটি আইসা পড়ছে আপনার 80 টাকার নিচে আইসা পড়ছে। গ্রীষ্মকালীন সবজি বাজারে উঠলে দামে স্বস্তি ফিরবে বলছেন বিক্রেতারা। রমজানের চেয়ে সবজির দাম ডাবল, কিন্তু এই সিজনে তো বর্ষাকাল না, সবজি নাই। প্রত্যেক বাড়িতে এই সময় 100-র উপরে ওইটা জায়গা একটু দাম বাড়তে, দেখেন আবার যদি আমরা 2 দিন বৃষ্টি হয় তাহলে মালের দাম আবার নিয়ন্ত্রণ হয়ে যাবে। বাজার মনিটরিং এর মাধ্যমে পণ্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ গ্রহণ করার প্রত্যাশা সাধারণ মানুষের। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে এবার স্বেচ্ছাশ্রমে খাল খনন করছে বিএনপি। দুপুরে নগরের 10 নম্বর উত্তর কাট্টুলি ওয়ার্ডে নাজির খাল ও কালির ছড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলটির নিজস্ব অর্থায়নে স্থানীয় 700 নেতাকর্মী এই খাল খননে আগামী 1 মাস কাজ করবে। ব্যয় হবে কোটি টাকার বেশি। উদ্বোধন অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকার খাল খনন বা জলাবদ্ধতা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও তার কোনো সুফল মেলেনি, কারণ তারা অনিয়ম ও দুর্নীতি করেছে, কাজের কাজ হয়নি। এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। জনগণের ভোটে নির্বাচিত ছিল না বিধায় তারা স্বেচ্ছাচারিতা করেছে। তারা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে, অপরিকল্পিতভাবে চট্টগ্রামকে সাজানোর চেষ্টা করেছে ইনিয়ে বিনিয়ে টাকাগুলো তারা বাইরে পাঠানোর জন্য, অথবা এগুলি দিয়ে তারা তাদের হয়তোবা পারিবারিকভাবে এস্টাবলিশড হওয়ার জন্য। এবং আগামী দিনে চট্টগ্রাম যে শহরটি প্রধান শহর ছিল এই অঞ্চলে, সেটাকে আমরা আগের জায়গায় নিয়ে যেতে হবে। সুপেয় পানির তীব্র সংকটে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চল। ভূগর্ভস্থের পানির স্তর নিচে নামায় টিউবওয়েল থাকলেও উঠছে না পানি। সিটি কর্পোরেশন এলাকায় প্রথমে এই সংকট হলেও পানির শূন্যতায় মহামারী এখন জেলা উপজেলাগুলোয়। বিস্তারিত পারভেজ রাসেলের রিপোর্টে। নদী বিধৌত বরিশাল অঞ্চলেই দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। পানির অপর নাম জীবন হলেও সেই পানির জন্যই আজ হাহাকার মহানগর, জেলা, উপজেলা সহ পুরো বিভাগে। বাসাবাড়িতে টিউবওয়েল থাকলেও কয়েক বছর থেকে তাতে মিলছে না পানি। গৃহস্থলী, অজুখানা, খাওয়া, গোসল, পানিবিহীন দুর্বিষহ জীবন কাটছে বাসিন্দাদের। পানির স্তর তো ক্রমান্বয়ে হচ্ছে নিচের দিকে চলে যায়। সারাদিন শুধু শব্দই যাবে, পানি একটুও পড়বে না। তারও আমরা পানি পাচ্ছি না। আমাদের বাচ্চারা খুবই দুর্ভোগের ভিতরে আছে। ছোট ছোট বাচ্চারা আছে, ইনফ্যান্ট, বোঝে না কিছু, তো পানি চাই, দিতে পারে না পানি। খালের
খাবার পানি না থাকলে এলাকার মানুষ আমরা মরেই যেতাম। সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দুটি বিকল থাকায় কর্পোরেশন এলাকায় অনেক আগে থেকেই পানি সংকট হলেও খাল, নদী আর পুকুর ভরাটে এখন সকল জেলা উপজেলায় দেখা দিয়েছে সংকট। 2 বছর পর্যন্ত আমরা খাবার পানি পাই না, বহুদিন যাবত পানি পাইতেছি না, আমরা পানির জন্য খুব কষ্ট করে আছি। প্রতিদিনই ভূগর্ভস্থের পানির স্তর নিচে নামছে, তাই অপরিকল্পিত পানি উত্তোলন বন্ধ ও পানির অপচয় রোধ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর পানি সংরক্ষণ আইন ভঙ্গ করলে আইনের আওতায় আনার কথা জানান স্থানীয় প্রশাসন। সচেতন হয়ে পানির অপচয় রোধ করতে পারি, তাহলেই হয়তো আমরা ভবিষ্যতে ভালো একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা পানির সমস্যা থেকে মুক্তি পেতে পারি। কেউ যদি আইনের ব্যাপারে কোনো কিছু করে সেটাতেও আমরা নজর দেব এবং আইন বিধিমালা কেউ ভঙ্গ করলে তাকে আমরা শাস্তির আওতায় আনব। ভূগর্ভস্থ থেকে পানির স্তর নিচে নামা, অপরিকল্পিত পানি উত্তোলন আর পানি অপচয়ের কারণে তীব্র বিশুদ্ধ পানি সংকটে এ অঞ্চল। তাই সংশ্লিষ্টরা যদি পানি সরবরাহে এখনই জোরালো ব্যবস্থা না নেয় তবে আগামীতে বড় ধরনের হুমকির মুখে পড়বে নতুন প্রজন্ম। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। দর্শক, ভিন্ন ধর্মী এক খবর দিয়ে শেষ করব সংবাদ। বাংলাদেশের প্রধান খাবার ভাত। ভাত ছাড়া যেন চলেই না এই দেশের মানুষের। এমনকি বিশ্বের প্রায় সকল দেশে ভাত অন্যতম খাবার। তবে এক অদ্ভুত মানুষের সন্ধান পাওয়া গেছে, যিনি জীবনের 54 বছর কাটিয়ে দিয়েছেন ভাত না খেয়ে। একদানা ভাতও সহ্য হয় না তার পেটে। শিশু বয়স থেকেই এই জটিলতায় জীবনে 54 বছর পার করেছেন তিনি। তাকে নিয়ে বেশ কৌতূহল স্থানীয় মানুষের। নরসিংদী প্রতিনিধি তৌহিদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মিফতাহ গালিব। সাল 1985 নরসিংদীর পলাশ উপজেলা চরসিন্দুর গ্রামের মুসলিউদ্দিন দফাদার ও তার স্ত্রী খয়তুন নেসার ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান, নাম তার রহমতুল্লাহ। স্বাভাবিকভাবেই বড় হচ্ছিল সে। দুধ ছেড়ে স্বাভাবিক খাবার দেওয়ার পরই দেখা দেয় অদ্ভুত জটিলতা। ভাত খেলে বমি হয় তার। কোনোভাবেই ভাত খাওয়ানো যাচ্ছিল না শিশু রহমতুল্লাহকে। চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। আমার নার অন্যরকম হয়ে গেছে স্যার, এটা আমি বড় বড় ডাক্তারের কাছে গেছি, এটা আর পারবো না, এটা আমার একটা দানা ভিতরে গেলে আমার যে কোনটা না পারবে কোনটা আমার বমি হবে। আমার কোনো অসুবিধা নেই। আমাকে বড় বড় ডাক্তার বলছে, দেখো তোমার কোনো রোগ হবে না, ভাত হইল রোগ, রসাল জিনিস, তুমি রুটি খাও, তোমার শরীর শক্ত থাকবে। অনেক চেষ্টা করেও ভাত খাওয়ানো যায়নি তাকে। এরপর আরও বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য গেলেও কোনো সমাধান হয়নি। সেই থেকে আটার রুটি ও শুকনো খাবারই তার ভরসা। রুটি খাইতো, রুটি খাওয়া লাগে কত মায়ের করছে, রুটি খায়, ভাত খানা করে। ছোটো সময় তার মায় খুব আদর করতে পারে, কিন্তু দুটো খাইতে আর একটু যখন বড় হয়েছে 5-7 মাস মায়ের তো পোলা বানিয়ে ভাত খাওয়াইব, ভাত খাওয়াইলে বমি করে ফেলা যায়। আমরা ছোটবেলা থেকে দেখতেছি ওনার ভাত খায় না, করে না, কোনো কিছুই না। ভাত না খেলেও তেমন কোনো শারীরিক জটিলতা নেই রহমতুল্লাহর, কোনো ধরনের রোগও নেই। বিয়ে করেই সংসার করছেন। পরিবারে 3 মেয়ে ও 1 ছেলে। আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়ায় সংসারের খরচ ও ছেলে মেয়েদের পড়াশোনার খরচ জোগাতে বেশ কষ্ট হয় তার। নিজের অসহায়ত্বের কথা বলে অশ্রুসজল রহমতুল্লাহ। কষ্ট হয়, একটু চলতে ফিরতে কষ্ট। তেল গেছে স্যার, আমার মেয়ে ভরাতে। মিফতাহ গালিব, মাই টিভি।